গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের একটি এক্সক্লুসিভ নতুন পর্ব। ফারাহ শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ ছাড়ল না। হাতের বাঁধন আরো খানিক শক্ত করে, গালে ঠোঁট চেপে বলে, পাখি, সরি বলেছি তো। অনেক মনে পড়ছিল তোমায়। পুরো দুদিন তোমায় দেখেনি, একটু বোঝো। ফারাহ মাথা নিচু রেখে বলে, এসব ছাইপাশ খেয়ে একদম আমার আশেপাশে আসবেন না। শুদ্ধ ফারাহকে ছেড়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যায়। ফারাহ ভ্রু কুঁচকে তাকায়। শুদ্ধর পিছু পিছু গিয়ে দেখল শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারাহ অবাক হয়ে বলে, আরে আমার ব্রাশ দিয়ে কি করছো? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকিয়ে ফারার দিকে তাকায়। ফারাহ চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছাড়াই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারাহ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ মুখ ধুয়ে নিয়ে ফারার ওড়না টেনে ওড়নার কোণা দিয়ে মুখ মুছল। এরপর মৃদুস্বরে বলে, তোমার এখানে তো মাউথওয়াশ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নিবে? শুদ্ধ ফারার হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপ্টে যাওয়া হাত ধুয়ে দিল। ফারাহ অসহায় কণ্ঠে বলে, তুমি এসে কাজ বাড়িয়ে দিল, আমাকে আবার মেহেদি পরতে হবে। শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলল, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিল, মনে হচ্ছে বউ হেগে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি। বউ তুমি, সব তুমিই করবে। ফারাহ রেগে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে ফারাহকে জড়িয়ে ধরতে গেলে ফারাহ ধুপোধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকায়। তার বউটা শুধু রেগে যায় কেন? ইস! ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল ফারাহ বেডের ওপর বসে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলল, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারার সামনে দাঁড়ালে ফারাহ মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রতবোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ডিম লাইট জ্বালানো, এজন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারাহ। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোনো সুখে যাব? আজ বউয়ের সাথে থাকব। একদম ডিস্টার্ব করবে না। ফারাহ অবাক হয়ে বলে, মানে? আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারাহকে দাঁড় করিয়ে দুহাতে জড়িয়ে নিয়ে বলে, একদম না। কিন্তু তুমি আমারই বউ। চলো পাখি ঘুমাই। আমি গতরাতে একদম ঘুমাতে পারিনি। ফারাহ শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ ফারাহকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারাহ মোছামুছি করতে করতে বলে, ছাড়ো আমায়। কি শুরু করেছ? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছ। উফ! সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার দুপায়ের মাঝে ফারার পা বেঁধে নেয়। হাতের বাঁধন শক্ত করে ফারার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছুই শুরু করিনি। ফারাহ কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টুমির হাসি। ফারার কেমন অদ্ভুত লাগছে। একে তো শুদ্ধর গায়ে কিছু নেই, তার উপর এভাবে জড়িয়ে শুয়ে আছে।
হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ফারার কথা শুনলে তো। সে ফারাহকে চিৎ করে শুয়ে দিয়ে ফারার উপর আধশোয়া হয়। ফারাহ ঢোক গিলে আমতা আমতা করে বলে, কি করছো? শুদ্ধর চোখমুখ কেমন পাল্টে গিয়েছে। ফারাহ এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাতে ফারার গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারাহ লজ্জায় নুয়ে পড়ে। মিনমিন করে বলে, তুমি যাও। শুদ্ধ ফারাহকে আরেকটু টেনে নিয়ে ডাকে, বউ। ফারাহ কেঁপে ওঠে, কাপা কাপা কণ্ঠে বলতে নেয়, শুদ্ধ ভা। বাকিটা বলতে পারে না। শুদ্ধ ফারার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ফারাহ নড়চড়া করতে চাইলে পারে না, শুদ্ধ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারার কাজিনের ডাকে, ফারাহ। কি রে, ছাদে আসবি না? ফারাহ শুদ্ধকে ঠেলে সরাতে চায়, শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। হাতের বাঁধন আরো শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারাহকে ডাকে, ফারাহ, তুই কি ঠিক আছিস? ফারাহ ছটফট করে, এই লোকটাকে কি করা উচিত? শুদ্ধ ফারার অত্যধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারাহকে ছেড়ে দেয়। ফারাহ ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামতে চাইলে শুদ্ধ টেনে ফারাহকে বেডের সাথে চেপে ধরে রেগে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারাহ রেগে বলে, আমার কাজিনরা এসেছে, কানে শোনো না তুমি। যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে আবারও ফারার কাজিনের ডাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরিয়ে তাকালো। ফারাহ শুদ্ধকে ঠেলে বলে, হ্যাঁ তো, যাও তো তুমি, আমায় ছাড়ো। আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারাহকে জড়িয়ে ধরে ফারার গলায় মুখ গুজে দেয়। ফিসফিসিয়ে বলে, ওদের চলে যেতে বলো পাখি। আমার তোমাকে লাগবে। ফারাহ ঢোকিলে শুদ্ধ থেমে নেই। ছোট ছোট চুমু আঁকে ফারার গলার ভাঁজে। ফারাহ থেমে থেমে বলে, কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে, আগে ওদের যেতে বলো। তারপর বোঝাচ্ছি। ফারাহ চোখ বুজল। ভাবল শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওভাবেই একটু গলা উঁচিয়ে বলে, তার বোনদের যেতে, সে একটু পর আসছে। শুদ্ধ মৃদুস্বরে বলে, বউকে আদর করলে স্বভাব হয় জানো পাখি। ফারাহ শুদ্ধকে ঠেলে বলে, তুমি গ্রামে যাও। কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারার গলায় মুখ গুজে রেখেই একটু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করব তো। একটুও কিপটামি করব না। আজকেও একটু করি, আমাকে স্বভাব অর্জন করতে সঙ্গ দাও তো। কথাটুকু বলে ফারার দিকে এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। ফারাহ কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুদ্ধ ফারার ঠোঁটজোড়ায় আঁকড়ে নেয়। দুহাতে ফারাহকে টেনে নেয়। হাতড়ে হাতড়ে ফারার জামার চেইন খুঁজল, না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলে।
ফারাহ গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফারার মুখের দিকে তাকায়। মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, সরি পাখি। কথাটুকু বলে ফারাহকে কিছু বলার সুযোগ না দিয়েই আবারও ফারাহকে টেনে নেয় নিজের দিকে। ফারাহ ছাড়া পেতে চায় কেন যেন। শুদ্ধ ফারার কাঁধে দাঁত বসায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করেছ ফারাহ পাখি, ইরফান তো শুধু ডায়লগ দেয়, থাপ্পড় দিয়ে ওর বউয়ের দাঁত ফেলার। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়ব বলে দিলাম। ফারাহ ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়। তার বউটা এমন কেন? এত জ্বালায় রে। একটু আদরও করতে দেয় না। বেডের উপর সে শুয়ে ফারাহকে তার উপর উঠিয়ে নেয়। দুহাতে ফারাহকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, কাঁদছ কেন? একটু আদর ই তো করেছি আমি। হাহ, জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে গেল। এমনি কাঁদছে। আর কিছু বলা যাবে না। অতপর ফারার মাথায় চুমু খেয়ে বলে, আমার জীবন একদম ফারাহ পাতা হয়ে গেছে। ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারাহ নাক টানল। শুদ্ধ ফারার মুখ তুলে কয়েকটা চুমু এঁকে বলে, একটুখানি পারমিশন দাও। বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো। ফারাহ নিজে থেকেই শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর গলায় নাক ঘষে। শুদ্ধ হাসল। হঠাৎই ফারাহকে ঠাস করে বেডের উপর ফেলে ফারার উপর উঠে যায়। ফারাহকে সিচুয়েশনটুকুও বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করল, ভালোবাসি আমার ফারাহ পাখি। মাইরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মৃদুস্বরে বলে, পুরো বডিতেই দিবে নাকি? মাইরা মুখ ফুলিয়ে বলে, একটু দিয়ে দিল কি হয়? পায়ে দিল অনেক সুন্দর লাগে। নিন, দিয়ে দিন। আমি না আপনার বউ হই? মাইরার কথায় ইরফান ঠোঁট বাঁকায়। মাইরার ডান পা তার ডান পায়ের উড়ুর উপর টেনে নিয়ে বলে, শুধু বউ, আমার বেবির মা নয়। ইরফানের কথায় মাইরা একটু লজ্জা পায়। ইরফান কিছু বলল না। মাইরার দুপায়ের চুড়ি পায়জামা উপর দিকে তুলে দেয়। হঠাৎই মাইরার এক পায়ের কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া বেশ গভীর ক্ষতের একটি কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে, বার্ড ফ্লাওয়ার। মাইরার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরের ভান করে বলে, বলুন শিশরাজ। ইরফান মাইরার দুষ্টুমি ধরতে পারল, তবে কিছু বলল না। মাইরার পায়ের দাগের জায়গাটায় ডান বা হাতে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, এটা কিভাবে হয়েছিল? অ্যান্ড কবে? মাইরা চোখ নামিয়ে তার পায়ের সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, তুই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন, আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনেও শুনলেন না। তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময়ে দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরার জিজ্ঞেস করতে ইচ্ছে করল কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞেস করল না। হেসে বলে, এসব বাদ দিন। এটা তো অনেক আগের। সেই মেয়ে ভালো হয়ে গিয়েছে এটা।
ইরফান দৃষ্টি নামিয়ে মায়রার পায়ের দিকে তাকায়। মায়রার পা উঠিয়ে ক্ষত স্থানটায় ঠোঁট চেপে রাখে। মাইরা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন? এটা আমার পা। ইরফান মুখ তুলে মাইরার দিকে চেয়ে বলে, তোমাকে কখনো হার্ট করতে চাইনি লিটল গার্ল, বাট আই হ্যাভ ফেল্ড, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আই এম এক্সট্রিমলি সরি বার্ড ফ্লাওয়ার। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মায়রার ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে, আপনি বারবার সরি বললে আমার ভালো লাগে না শিশরাজ। ইরফান মৃদু হাসল, কিছু বলল না। মায়রার পায়ে মেহেদি দেয় মনোযোগী হলো। মাইরার পায়ের সাইড দিকে অল্প একটু অংশ জুড়ে মেহেদি দিয়ে দেয়। এরপর মাইরার দিকে তাকালে দেখল মাইরা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভ্রু কোঁচকাল। সে মাইরার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মাইরা তার পায়ে কি দেখছে। সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছিল, আর নামানো হয়নি। ইরফান কিছু বুঝল বোধহয়। হাতের মেহেদি টেবিলের উপর রেখে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে মেহেদি দিয়ে দিয়েছেন। ইরফান মাইরার কাঁধে থুতনি রেখে মৃদু হেসে বলে, সবকিছু রেখে হাসবেন্ডের পায়ের দিকে নজর গেল। হয়। মায়রা আমতা আমতা করে বলে, মোটেও না। আপনার পা বিশ্রী, তাই ভাবছিলাম কিভাবে আপনার পা সুন্দর করা যায়। ইরফান কৌতুক স্বরে বলে, ওহ। আই সি। মাইরা ধরা পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে। তার কি দোষ? আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা। কিন্তু ইরফানের ফর্সা দুপায়ে কালো কিচকিচে লোম। মাইরার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে সে তো জানে না, শুধু জানে ভালো লাগে তার। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মাইরার হাতের দিকে তাকালো। মেয়েটা দুহাত মেলে রেখেছে। ইরফান হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়েছে, আর এভাবে হাত মেলে রাখতে হবে না। মায়রা আচোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতে মেহেদি তুলে নিয়ে মাইরাকে তার দিকে ঘোরায়। বা হাতে মায়রার গলা থেকে ওড়না সরিয়ে রাখে। মাইরা চোখ বড় বড় করে বলে, হ্যাঁ আই আমার ওড়না খুলে নিচ্ছেন কেন? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, আরো অনেক কিছু খুলবো। মাইরা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান বা হাতে মাইরাকে শক্ত করে ধরে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, বাদরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মুখ ফোলায়। মিনমিন করে বলে, আমার ওড়নাটা দিন। ইরফান হাতের মেহেদি মাইরার গলার দিকে এগিয়ে নেয়। মাইরা মোচড়া মুচড়ি করে বলে, কি করছেন আপনি? আমাকে পুরো বডিতে মেহেদি দিয়ে দিবেন নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে। এভাবে নড়াচড়া করলে দেয়া যায়? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি আর কোথাও দিব না। ইরফান বাহাতে মায়রার মাথা বুকে চেপে রাখে। মৃদুস্বরে বলে, 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্ট্যান্ট কাজ করব। মায়রা চুপ থাকল। ইরফানের উপর বিরক্ত হলো।
মানে কোনো মানুষ গলায় মেহেদি দেয়? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার গলার নিচ বরাবর কিছু আঁকল। 2 মিনিট ও সময় নেয়নি। এরপর হাতের মেহেদি রেখে দেয়। মায়রাকে কোলে নিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। এরপর পিছন থেকে মায়রাকে দুহাতের বন্ধনীর মাঝে আবদ্ধ করে মায়রার মাথায় থুতনি রাখে। মায়রা মুচড়ামুচড়ি করে বলে, অসভ্য লোক, আমার ওড়না দিন। ইরফান মায়রার কথা পাত্তা দিল না। ডান হাত উঠিয়ে মায়রার গলার নিচে হাত দিয়ে দেখিয়ে বলে, এটা কি বলো তো? মাইরা আয়নায় তাকালে নিজেকে দেখেই লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে, আমার ওড়না। ইরফান করা ধমক দেয় একটা। শাট আপ। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান রেগে বলে, ফালতু টপিকে বাদশামি করলে থাপ্পড় খাবে, স্টুপিড। মায়রার রাগ হলো। সারাদিন শুধু স্টুপিড আর থাপ্পড়, এখনো গেল না এসব। ইরফান নিজেকে সামলে আবারও মৃদুস্বরে বলে, আয়নায় তাকাও। মায়রা গাঁটটি মেরে দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে রেখেছে, একটু কষ্ট করলে আয়না ছাড়াই দেখতে পেত, কিন্তু মায়রা দেখবে না। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু বলছি আমি। মায়রা তবুও একটুও নড়ল না, যেন আজ কিয়ামত হয়ে গেলেও সে মাথা তুলবে না। ইরফান বিরক্ত হয়। উফস, এটাকে আর নেয়া যায় না। ইরফান নিজেই মায়রার কপালে হাত রেখে মাথা উঁচু করল। মায়রা এবার চোখ বুজে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। রাগ লাগছে তার। মেয়েটা তাকে জেদ দেখাচ্ছে। ইরফানের এসব হজম হয় না। আবারও একটা ধমক দেয়। চোখ খেলো স্টুপিড। মায়রা এবার দুহাতে ইরফানকে জোরে ধাক্কা দেয়। রেগে বলে, আপনি আসলেই খুব খারাপ। ভালো করে কথাই বলতে পারেন না। সারাদিন শুধু বকতে পারলেই আপনার যত শান্তি। অসহ্য লোক একটা। কথাগুলো বলে ধুপোধাপ্পা ফেলে বেডের উপর গিয়ে বসে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা বেডের এক কোণায় শুতে নেয়, তার আগেই ইরফান মায়রাকে টেনে মায়রার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়, বেশ জোরে দিয়েছে। মায়রা চেঁচিয়ে ওঠে। ব্যথায় চোখে পানি জমে গিয়েছে। ইরফান ছেড়ে দেয় মায়রাকে। মায়রা মাথা নিচু করে নেয়। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে ক্ষত স্থানটায় গাঢ় চুমু আঁকে। মায়রা নাক টানে। ইরফান মায়রার গলায় দুটো চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, লাভ বাইট দিয়েছি, কাঁদছ কেন? মায়রা কিছু বলল না। ইরফান বুঝল মেয়েটি ভালোই জেদি আছে। মায়রাকে উল্টো ঘুরিয়ে বসালো। এরপর তার ফোনের ক্যামেরা অন করে মায়রার গলায় আকার অক্ষরের পিক তোলে কয়েকটা। আর চোখে মায়রার দিকে তাকাল। মায়রার চোখ বন্ধ। ইরফান ভালোই অবাক হয়। কি জেদ এইটুকু মেয়ের! তাকে একটু ধমক দিয়েছে বলে সে তার আঁকা জিনিসটা দেখবে না বলে কত কি করছে। ইরফান ভাবনা রেখে মায়রার গালে দুটো চুমু এঁকে বলে, চোখ খুলো বার্ড ফ্লাওয়ার। মায়রা চোখ খুলল না। ইরফান হতাশ হয়। মৃদুস্বরে বলে, আচ্ছা বাবা, সরি। মাহরা তোরাক করে চোখ মেলে তাকায়। ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ এখন তো আমি বাবাই। ইরফান থতমত খেয়ে তাকায়। বাচ্চা মেয়েটি তাকে ধুয়ে দিচ্ছে নাকি? সে নিজেকে সামনে নিয়ে মায়রার সামনে তার ফোনটা ধরে
মাইরা তাকালো না। ইরফান অসহায় কণ্ঠে বলে, এত জেদ করছো কেন? মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি না স্বামী। বউদের জেদ হজম করা স্বামীদের কর্তব্য। ইরফান কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মাইরা মুখ লুকিয়ে হাসে। ইরফান নিজেকে সামলে ফোন রেখে বলে, ওকে হজম করছি। এরপর মায়রাকে তার দিকে ফিরিয়ে মায়রার গলার দিকে হাত বাড়ায় আর বলে, আর এটা মুছে দিচ্ছি। দেখতে হবে না তোমার। মাইরা দ্রুত ইরফানের হাত আটকে বলে, না না, এমন করছেন কেন? আমি দেখব তো। কথাটা বলে দ্রুত ইরফানের কোল থেকে নেমে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার নিচের দিকে 3টি শব্দ আঁকা। মাইরা বুঝল না এর অর্থ। ইরফান মায়রার পিছনে দাঁড়ালে মায়রা উল্টে ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, এটার মানে কি? ইরফান মাইরার গলায় হাত দিয়ে বলে, ইরফান অ্যান্ড মায়রা পরীর মাঝে লিটল প্রিন্সেস মাহিরা। ইরফানের কথাটা বুঝতে মায়রার বেশ কিছুক্ষণ সময় লাগল। কেন যেন ভীষণ লজ্জা পায়। দ্রুত ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। ইরফান মৃদু হেসে মাইরাকে দুহাতে জড়িয়ে নিয়ে মাইরার মাথায় চুমু আঁকে। মাইরা হঠাৎ বলে, মোটেও না। ইরফান অ্যান্ড মাইরার মাঝে লিটল প্রিন্স মাহির। ইরফান মৃদুস্বরে বলে, বার্ডফ্লাওয়ার নিজেই তো লিটল গার্ল। মাইরা হাত দুটো ইরফানের পিঠের সাথে ঠেকিয়ে রাখল। হাতের মেহেদি শুকিয়ে গিয়েছে। অতপর মাথাটা একটু উঠিয়ে থুতনি ইরফানের বুকে ঠেকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি জানেন আমাদের গ্রামে 14 বছরে কতজন বাচ্চার মা হয়ে যায়? আমি তো তাদের চেয়ে আরো 2 বছরের বড়। আপনি বুঝতে পারছেন আমি কত বড়? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে। গম্ভীর গলায় বলে, নো, ইউ আর আ লিটল গার্ল। মায়রা ইরফানকে ছেড়ে বলে, আর আপনি একটা বুড়ো। ইরফান অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? মায়রা কথাটা বলেই এক দৌড়ে বেডের উপর উঠে বসে। এরপর ইরফানের দিকে চেয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, আমার কালকে বিয়ে, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। কথাটা বলেই উল্টো ঘুরে শুয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইরফানের মুখটা দেখার মতো হয়েছে। ইস, হাসি চেপে রাখা কি কষ্ট। ওদিকে ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মায়রা এমনভাবে কথাটা বলল যেন ইরফান বখাটে ছেলে হয়ে মায়রাকে ডিস্টার্ব করে, আর তাই মায়রা তাকে বিয়ের কথা জানিয়ে দিল। আবার তাকে বুড়ো বলছে। ইরফান দ্রুত উল্টো ঘুরে আয়নায় নিজেকে দেখল। সে কি আসলেই বুড়ো? চোখে মুখে চিন্তার ছাপ। মায়রা লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাবভঙ্গি দেখে বালিশে মুখ চেপে হাসছে। রাত তখন প্রায় 2টা। শুদ্ধ ফারার রুমে পায়চারি করছে। বেডের দিকে একবার তাকালো। ফারাহ শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা হলো ঘুমিয়েছে। আর তার তো দুঃখের শেষ নেই। তার পরনে তার শ্বশুরের এক লুঙ্গি। ফারাহকে এত করে বলল ফাইজের একটা প্যান্ট এনে দিতে। মেয়েটা তার সাথে ভুল করেও একটা কথা বলল না। সিরিয়াস টাইমে লজ্জা পেলে হয়। এখন সে এই লুঙ্গি পরে গ্রামে যাবে কি করে? মেহেদি দিয়ে ভরিয়ে ফেলা খুলে রাখা শার্টটি আবারও গায়ে জড়িয়ে নিল। মাথা নিচু করে একবার নিজের দিকে তাকালো। সে লুঙ্গি পরে না এমন নয়।
গ্রামে গেলেই পরা হয়, কিন্তু তাই বলে লুঙ্গি পরে শহর থেকে গ্রামে যাবে। কিচ্ছু করার নেই। সকালে উঠে সবাই তাকে না পেলে কি ভাববে? আবার সে সবাইকে ফাঁকি দিয়ে যাবেই বা কিভাবে? এক্ষুনি যেতে হবে। এগিয়ে এসে ফারার পাশে বসল। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। শুদ্ধ ভেবে পায় না এমন ধানিলঙ্কা মেয়ের এত লজ্জা কোথা থেকে আসে। মুখে বোম মেরেও একটা কথা বলাতে পারেনি। কথা বলা তো দূর, একবার তার দিকে তাকালো না পর্যন্ত। মুখ নামিয়ে ফারার মুখে কয়েকটা চুমু আঁকে। কানের পিঠে একটা চুমু এঁকে মৃদুস্বরে বলে, ভালোবাসি পাখি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। বেলকনিতে গিয়ে অসহায় চোখে চেয়ে আছে। এই লুঙ্গি পরে নামতে গেলে যদি লুঙ্গি খুলে যায়, ভাবতেই শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। মনে মনে প্রতিজ্ঞা করল শ্বশুর বাড়ি আর জীবনে প্যান্ট ছাড়া আসবে না। ভাবনা রেখে বেলকনির উপর দিয়ে নামতে নামতে লুঙ্গির গিট ঢিল হলে দ্রুত বা হাতে লুঙ্গি শক্ত করে ধরে বলে ওঠে, শালা লুঙ্গি, তোর কাজ আমাদের ইজ্জত থাকা। তুই কেন খুলে গিয়ে ইজ্জত লুটবি? খুলিস না বাপ। এখন থেকে প্যান্টের বদলে তোকেই পরব, তবুও খুলে যাস না। বেশ কসরত করে শুদ্ধ ফাইজদের বাড়ি থেকে বের হয়। বাইক পাশেই রেখেছিল, চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, হয় উনি। শুদ্ধ দ্রুত বাইকে উঠে পড়ে শ্বশুরের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি থেকে তার বাড়ি যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি। ছাহ। এই লুঙ্গি বাড়ি গিয়ে আগে জ্বালিয়ে দিবে, নয়তো শ্বশুর লুঙ্গি তার কাছে, এটা কেউ দেখে নিলে কতবার কেলেঙ্কারি হবে, ভাবা যায়। সে তো এরপর থেকে শ্বশুর বাড়ি আসলে প্যান্টের দোকান সাথে আনবে। ভাবতে ভাবতে বাইক স্টার্ট দিয়ে এক টান দেয়। 3 তলা বিশিষ্ট সফেদ নেওয়াজ বাড়ি রংবেরঙে সাজিয়ে তোলা তুলেছে। পুরো বাড়ির চারপাশে ঝলমলে রঙিন লাইটিং। বেলকনি, জানালা সহ জায়গায় জায়গায় বিভিন্ন ফুল, যেরকম গোলাপ, গাঁদা, রজনীগন্ধা দ্বারা সজ্জিত। এত সব ফুলের গন্ধে চারপাশ মাতোয়ারা। দুপুর প্রায় 2টা। ইরফান তার রুমে ডিভানের উপর বসে আছে। দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে রাখা। সে ঘুম থেকে ওঠার পর থেকে মায়রাকে দেখেনি। তার অস্তিত্বই যেন নেই। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এই পুরো বাড়ি জ্বালিয়ে দিতে। ঘাড় এদিক ওদিক নাড়িয়ে রাগে পায়ের কাছে টি টেবিলে একটা লাথি বসায়। টি টেবিলটি ছিটকে কয়েক হাত দূরে সরে যায়। তখনই তারেক নেওয়াজ ইরফানের রুমে আসে। ইরফানের কাজে অবাক হয়, কি হয়েছে এই ছেলের? রেডি ও তো হয়নি। এগিয়ে এসে জিজ্ঞেস করে, ইরফান কি হয়েছে তোমার? আর রেডি হওনি কেন? ইরফান বসা থেকে উঠে দাঁড়ালো। রেগে বলে, এই ফালতু বিয়ে আমি করব না। আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছ? ওকে এক্ষুনি এনে দাও। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ইরফানের দিকে। অবাক হয়ে বলেন, মানে? ইরফান রেগে বলে, আবার মানে মানে করছো কেন? শোনো, বউকে আদর করব। সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও বলছি। এই ফালতু বিয়ে ক্যান্সেল।
চলবে ইনশাআল্লাহ।